আচ্ছা, আমরা খেয়াল করি গত 12 নম্বর ক্লাস করেছিলাম, তাই না? 12 নম্বর ক্লাসে আমাদের কি লোগো টপিক নিয়ে আলোচনা করেছিল, এবং পাশাপাশি হচ্ছে আমাদের ভেক্টর ডাউনলোড। ভিপি অথবা ভেক্টিজি ব্যবহার করছেন? আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের কাজের জন্য খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। যেমন একটা প্রয়োজন বলতে কি রকম টিপস দেখেন, যে গতকাল আমরা একটা কাজ দেখলাম, ওই যে ইয়ের কাজটা না, হয়ে গেল এই কাজটা দেখলাম, তাই না? যে এটা একটা ক্লায়েন্টের কাজ ছিল, কয় ডলারের কাজ ছিল এটা? $20 না $25 দেখছিলাম, $20 মেবি, তাই না? যে এই কাজটা কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে নেওয়ার পর গতকাল কিন্তু আবারও আমাকে এসএমএস দিয়েছে যে তার যে বস এই গ্লাসটা পছন্দ করছেন না, বা সে চাচ্ছে অন্য কোয়ালিটির গ্লাস। তো পরক্ষণ আমাকে এসএমএস দিয়ে সে কিন্তু অনেকগুলো গ্লাসের কিছু লিঙ্ক দিয়েছে, যেমন দেখেন এখানে স্ক্রিনশট দিয়েছে। এই স্ক্রিনশটটা দেখেন কোথায় থেকে নেওয়া, ফ্রিপিক থেকে, তাই না? সে চাচ্ছে এইরকম একটা গ্লাস। এই গ্লাসটা শুধু ব্যবহারের জন্য সে আমাকে এক্সট্রা আরো $15 দিবে টিপস। তাহলে 25, 20, 30, $35। এটা কিন্তু চেঞ্জ করতে বা নিতে কিন্তু ফ্রিপিক থেকে আমাকে বেশিক্ষণ সময় লাগবে না। আর এটা যেহেতু আমাদের ওনাকে বললাম যে এটা একটা জেপিজি ইমেজ, এটাতে কিন্তু কোনো মডিফাই বা এডিট করা সম্ভব না। এটা রিয়েল, রিয়েল গ্লাস এটা কিন্তু, ঠিক আছে না? তো তারপরে সে কিন্তু আমাকে আরো কিছু ইমেজ পাঠায়। যেমন দেখা যাচ্ছে লিঙ্ক পাঠাইছে, এ একটা লিঙ্ক, এ একটা লিঙ্ক। এটা কিন্তু ফ্রি পিক থেকে। এখন ফ্রি পিকটা কেন আপনাদেরকে আমি বলেছি, ফ্রি পিকের মধ্যে এমন কিছু সোর্স আছে যেটা আমাদের এই ডিজাইন জগতের ভান্ডার বলা হয় ফ্রি পিক। এখান থেকে আমরা তো ফ্রি ডাউনলোড করি, নাম হচ্ছে ফ্রি পিক, কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ রিসোর্স আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি, এবং খুবই স্মুথলি। যারা যারা এখানে ডিজাইন সাবমিট করে, আপনি আমি সাবমিট করতে পারবো ডিজাইন। ওদের ডিজাইন দেখছে, দেখা যাচ্ছে যে 1 মিলিয়ন পর্যন্ত ডিজাইন তারা সাবমিট করছে, এমনও ওয়ার্কার দেখছি। তার মানে ওরা অনেক বড় টিম নিয়ে কাজ করে, তাহলে এখান থেকে অবশ্যই হিউজ পরিমাণ ইনকাম হয়। ইনকাম না হলে তো আপনার এত ডিজাইন ছাড়া সম্ভব না। একজনের পক্ষে 1 মিলিয়ন, আবার ভিউ হচ্ছে দেখা যাচ্ছে 10 মিলিয়ন, 20 মিলিয়ন, 30 মিলিয়ন ভিউ। কোথায় মানে ক্লিক দিয়ে দেখবেন এক একজনের প্রোফাইল, তাহলে বুঝতে পারবেন। থ্রি পিক চলে যাচ্ছে না, দেখেন কি নেটের অবস্থা। আচ্ছা দেখেন, থ্রি পিক থেকে সে সর্বশেষ আমাকে দুটা ইমেজ পাঠায়, এ একটা ইমেজ, এ একটা ইমেজ। তাহলে এটা কিন্তু আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করতে যাই, দেখছি প্রিমিয়াম। প্রিমিয়াম যদি হয় তাহলে এটা তো আমার পক্ষে $5 বা $10 দিয়ে কিনে নেওয়া সম্ভব না। তাহলে আমরা ইমেজ ট্রেসিং অপশন জানি, হ্যাঁ? এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে ইমেজ ট্রেসিং করে আমরা কিন্তু ব্যবহার করি, ঠিক আছে? তেমন কিন্তু ব্যবহার করে ক্লায়েন্ট আমার পাঠানো আছে, ইমেজ ট্রেসিং করে ক্লায়েন্টের কাছে এটা পাঠানো আছে, ঠিক আছে? তাহলে আমাদের বিভিন্ন ধরনের রিসার্চের জন্য আমাদের টেকনিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যেহেতু এখানে হুবহু ডিজাইন অ্যাপ্লাই করা আছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করা আছে, কিন্তু এখানে যদি কপিরাইট হয়, ক্লায়েন্ট তো লিঙ্ক দিয়েছে আমাকে, ঠিক আছে না? ক্লায়েন্ট দিয়েছে, এখানে কপিরাইটের যা ক্লেম হবে ক্লায়েন্ট পাবে। কারণটা কি? ক্লায়েন্ট সাজেস্ট করছে আমি এটা ব্যবহার করবো, সে তো আমাকে কিনে দেয়নি, কিনে দিয়েছে কি? দেয় না, সে তো জানে যে এটা প্রিমিয়াম। তাহলে এই যে ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, আপওয়ার্ক তো আমাদের এখানে কাজের জন্য অনেক কঠিন হয়ে গেছে এখন নতুনদের জন্য। যখন এই ফাইবারে কাজ করবেন, অনেক মজার কাজ, অনেক মজার কাজ। আজকে সকালে একটা অর্ডার আসছে, যে সকালে একবারে সকাল 5টার দিকে একটা অর্ডার আসছে জুয়েলারি লোগোর জন্য। সে তার পার্সোনাল ব্র্যান্ডের জন্য একটা লোগো নিতে, ঠিক আছে?
আমি তাকে বললাম যে প্রিমিয়াম প্যাকেজ সে নিবে, মানে ভিআইপি প্যাকেজ সে নিবে $35। ঠিক আছে, আমার বাজেট ছিল হচ্ছে $35, ভিআইপি প্যাকেজ ছিল। সে দেখছে $45 আমাকে পেমেন্ট করছে। ঠিক আছে না, মানে ওর কাছে 15 টাকা আর আমার কাছে 1500 টাকা। এই হচ্ছে ফ্রিল্যান্সিং এর মজা। আমার তো ছোট ছোট কাজ। আমার এক ভাই ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, প্রায় 1 মাসের একটা মার্কেটিং এর ইয়ে দিয়েছে, প্রায় $700 না $100, মোটামুটি এরকম কম বেশি। তো ঈদের সময় বলছে যে আমি এই টাইমটা 5 দিন বা 4 দিন আমি কাজ করে দিতে পারবো না, কারণ আমার এখন ঈদের সময়। তোকে প্রায় $300 প্লাস, $300, হ্যাঁ $300 টিপ দিয়েছি, তুমি তোমার পরিবার নিয়ে ঈদ পালন করো। আর ওদের কাছে 300 টাকা মানে কতটা, মানে বিনয়ী হলে তারা এতগুলো টাকা দেয়। আমার এখানে যেমন ধরেন $15 বা $20 আমাদের যেটা ছোট কাজের জন্য $15 মানে কি বিশাল। ঠিক আছে না? তো এই যে যখন আপনার এই মার্কেট প্লেস গুলো যখন ঢুকবেন, তখন অনেক মজা পাবেন, কিন্তু হতাশা হয় তখনই মানুষ যখন প্রথম অবস্থায় দুটো অর্ডার পায় না। একটা অর্ডার পাইতে গেলে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাতে হবে। একটা গাছ লাগালে কি সুন্দর সুন্দর ফল আসে? গাছটা লাগানোর পর পরিচর্যা করতে হবে, যখন নির্দিষ্ট সময় হবে তখন এমনি অর্ডার আসে। ফাইবারের রুলস হচ্ছে, অনেকেই আমরা জানি না, যে আমরা মনে করি যে ঢোকা মাত্র আমাদের অর্ডার আসবে, ঢোকা মাত্র আমাদের অর্ডার আসবে। ঠিক আছে না? ফাইবারের রুলস হচ্ছে আমাদের, যে আপনি যখন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার প্রধান কাজ থাকবে যে আপনারা যারা কাজ করতেছেন, প্রথম কাজ থাকবে যে যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা ইমেজ যেন অনেক সুন্দর হয়। মানে আপনার গিগে মানে গিগ বলে যেটাকে, গিগের থাম্বনেল। গিগটা কি জিনিস? গিগ কি জিনিস বলেন তো? যেহেতু আপনারা এখন থেকে যাচ্ছেন, যারা প্র্যাকটিস করতেছেন, তাদের জন্য প্লাস পয়েন্ট। ঠিক আছে না? যেমন হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে থাম্বনেল। আমি এখন মনে করেন এটার উপরে আমি এখন কি করব, সার্ভিস দিব। তাহলে এই থাম্বনেল ইমেজটাকে আপনি যত সুন্দরভাবে করতে পারবেন, আপনি মনে করবেন আমার অর্ডার তত দ্রুত আসবে। বুঝতে পারছেন? এই যে একটা কথা আছে না, প্রথম হচ্ছে যে দর্শনে যদি ভালো লাগে যায়, তাহলে সবই ভালো। তাহলে আপনি যখন, ভালো লাগাটা কাদেরকে ফার্স্ট হতে হবে? আগে তো বায়ার দেখবে না, আগে নিজে দেখবো, তারপরে কে দেখবে? ফাইবারের টিম দেখবে। ফাইবারের টিম যদি মনে হয় যে এই সার্ভিসটা আমরা যদি প্রমোট করি, তাহলে এখান থেকে আমরা প্রফিট পাবো। কারণ আমাকে যে $45 অর্ডার দিয়েছে না, এখান থেকে ধরেন যে প্রায়, সেদিন দেখলাম কয় পার্সেন্ট করে কাটে, আপনার 35 $35 $8 কাটছে, তাহলে মোটামুটি এটা $12 কাটবে। ঠিক আছে, আমার থেকে $12, ওনার থেকে $12, কত ডলার হলো? $24। $24 কে লাভ করতেছে ফাইবার, আর আপনি লাভ করতেছেন কত? তাহলে 45 থেকে 12 বাদ দেন, 33। আর ফাইবার লাভ করতেছে বসে থেকে 24, তাহলে কতটুকু কম বেশি? হিসাব করছেন? তো এই জন্য যখন আপনি একটা সার্ভিস প্রদান করবেন, বা যে সেক্টর নিয়ে কাজ করবেন, লোগোই ধরেন বা টি শার্টই ধরেন বা ব্যানারই ধরেন, তখন অনেক পরিকল্পনা করে আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হয়। দেখেন আমার এখানে এ একটা থাম্বনেল আছে না, এ একটা থাম্বনেল আছে, এ একটা থাম্বনেল আছে, তিনটা। এই তিনটা হচ্ছে ফাইনাল থাম্বনেল। এর প্রথমে কিন্তু আমি তৈরি করেছিলাম এটা, তারপরে তৈরি করছিলাম দেখা যাচ্ছে যে মানে পর্যায়ক্রমিক ভাবে তৈরি করছি, যে প্রথমে তৈরি করলাম এটা, তারপরে গিগ ইমেজ তৈরি করলাম হচ্ছে এটা, তারপরে তৈরি করলাম হচ্ছে এটা। এখন এই তিনটাকে কমিউনিকেশন করে আমি চিন্তা করলাম যে প্রথমে ক্লায়েন্টের কাছে ফার্স্ট আসবে হচ্ছে থাম্বনেল, প্রথম ইমেজ। আপনার ইউটিউবে যখন একটা মানে ভিডিও দেখেন, থাম্বনেলের উপর মুগ্ধ হয়ে তো ক্লিক করেন, তাই না? তো যখন আমার এই থাম্বনেলটা চিন্তা করলাম, প্রত্যেকটাকে আমি একটা করে বেস্ট ডিজাইন দিয়েছি,
মানে যে তিনটা থাম্বনেল দেখলাম তিনটার মধ্যে মিডিলে যেটা আছে সেটা হচ্ছে বেস্ট আমার কাছে মনে হয়েছে। তো তখন আমি এই তিনটাকে মডিফাই করে আবার কি করলাম যে না, আমি প্রথম থাম্বনেল যেটা থাকবে সেই বেস্ট কয়টাকে আমি প্রথমে রেখে আমি ডিজাইন করব। কারণ এই প্রথম চয়েস যদি তার কাছে হয় তাহলে অটোমেটিকলি সে তার প্রয়োজন পড়বে না নেক্সট তিনটা ইমেজ যে দেখবে এর কোনো প্রয়োজন পড়বে না। এই একটা দেখে সে মনে করবে যে না, এটা বেস্ট। এখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে বেস্ট, এটাকে আমি যখন ফাইবারে প্রমোট করবো, ফাইবার তখন এটাকে কি করবে, সে রিভিউ নিবে, তার টিম আছে, এই টিমটা রিভিউ করবে যে এই দিকটাকে যদি আমরা প্রমোট করি তাহলে আমাদের কি হবে, আমরা এখান থেকে প্রফিট পাবো, সেল বাড়বে, এখানে আমাদের ক্লায়েন্টরা ঢুকবে। তাহলে আমাদের এটা বলার উদ্দেশ্য কি, যে এখন থেকে আমরা যারা প্র্যাকটিস করতেছি, যারা সৌন্দর্য সহকারে ডিজাইন তৈরি করতেছি নিখুঁত ভাবে, এক নম্বর কোথায়, একবারে ফ্রেশ অ্যান্ড ক্লিন, ঠিক আছে, একবারে ক্লিন ডিজাইন এবং প্রেজেন্টেশন সুন্দরভাবে করে যারা বিহান্সে অথবা আহ, আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করতেছি, এক সময় দেখবেন তারাই কি করবে, এইরকম সৌন্দর্যর একদিনে তোমরা ভালো করতে পারে না, ডে বাই ডে আপডেট হয়। তখন দেখবেন এক পর্যায়ে এসে এরকম একটা ডিজাইনের কনসেপ্ট বা আমার থেকে অনেক ভালো কনসেপ্ট আপনার কাছে চলে আসে। আমরা যখন ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করি, ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আমরা কাজ করি, এই সেক্টরে অনেকে কাজ যায়। যেমন ধরেন রাস্তাঘাটে অনেক ডিজাইন মানে কম্পিউটার দোকান আছে না, ওদেরকে যাই বলবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে বোঝেন, আপনার একটা ছবির পিছনে কোন একটা মানুষ আছে বা কোন একটা কিছু আছে, এটা রিমুভ করে দিবে। ওদের কাছে হাতের পলকে 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে আপনাকে দিয়ে দিবে। তার বিনিময়ে কয় টাকা দিচ্ছেন, সর্বোচ্চ 20 থেকে 50 টাকা, তাই না? বা একটা ছবি উঠানোর পর ক্লিন করে আপনি 40 টাকা দিচ্ছেন। প্রিন্ট তার কি কি খরচ হচ্ছে, সময় খরচ হচ্ছে, কাগজ খরচ হচ্ছে, বিদ্যুৎ বিল খরচ হচ্ছে, সব খরচ মিলে কয় টাকা, 40 টাকা। এখন এই মার্কেট প্লেসে যদি তাদেরকে নিয়ে আসা হয়, তারা হতভম্বর মতন চায়। অথচ কিন্তু এখানে কি, আমার থেকে কিন্তু সে কাজ বেশি জানে, এক্সপার্ট বলা যায়। ওদের হাতের স্পিড দেখলে মাথা খারাপ হয়ে যাওয়া, এত দ্রুত তারা কাজ করে। তাহলে ওরা এই মার্কেট প্লেসে কেন চান্স পায় না, অভিজ্ঞতা। আমাকে ওই দোকানে বসায় দিলে কিন্তু আমি পারবো না ওর মতো। কি কারণে, ও যেটা সুন্দর করে ফ্রেশ করে দেয়, যত দ্রুত করে দেয়, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি বসে থেকে যা ইনকাম করবো তার 10 গুণ ইনকাম আমি এখান থেকে। কারণ আমার একটা ডিজাইনের প্রতি আমাকে সে 2,000, 3,000, 5,000 ডলার টাকা দেয় বাংলাদেশি টাকায়। আর টাকা সর্বোচ্চ 40 টাকা দিতে লাগেই কাঁপাকে, ঠিক আছে? তাহলে এই যে এতক্ষণ কথা কি কারণে বললাম, যে আপনারা যেহেতু মার্কেট প্লেসে যাবেন খুব রিসেন্ট, তাহলে এই রিসেন্ট অবস্থা যাওয়ার জন্যই দেখবেন যে যারা যত সুন্দরভাবে প্রথম থেকেই ক্লাসগুলো যারা করছেন, যত সুন্দরভাবে প্রেজেন্টেশন করছেন, তারা ওই মার্কেট প্লেসেও যায় দেখবেন যে ভালো স্ট্যান্ড করতে পারে। কিন্তু ধৈর্য, একদিনে হবে না। প্রথম দিনের ডিজাইন যখন আপনি পোর্টফোলিওতে অ্যাড করবেন, আজ থেকে 2 বছর পর ওই প্রথম ডিজাইনটা দেখবেন, দেখে হাসবেন আপনি নিজেই, রেশ আমি কি ডিজাইন করছি, ঠিক আছে? বুঝতে পারছেন? আমি আমার এই ফাইবারের গিগ, আমার এই ফাইবারের গিগ যখন আমি সাবমিট করি, তখন যে কত এডিট করি বা কত পরিবর্তন করি, কত ডিলিট করে বারবার গিগ দেই, কল্পনার বাইরে। এই যে এখন আমার রিসেন্ট এই একটা গিগ আমি ডিলিট করে দেবো, আমার কাছে ভালো লাগছে না। অথচ কিন্তু এই গিগটাই অনেকে কিন্তু তৈরি করতে পারেন। তারপর মনে হচ্ছে এই গিগটা আমি ডিলিট করবো, এটার পিছনে আমি 5 দিন 7 দিন সময় কিন্তু ইনভেস্ট করছি, করে কিন্তু এখানে সমস্ত লোগো এক জায়গায় করে সুন্দর করে একটা গিগ করছি। তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আমার লোগো বড় আসতেছে না, আমি এটাও বাদ দিই। তাহলে যে প্রতিনিয়ত যে আমি কন্টিনিউ আপডেট করতেছি আমার প্রোফাইল, এই প্রোফাইল গুলো যখন আমি আপডেট করব, যখন আমি ফ্রিল্যান্স ফাইবারের সঙ্গে কমিউনিকেশন আমার থাকবে,
তখন দেখবেন যে অটোমেটিকলি আমার প্রোফাইল তারা প্রমোট করবে। এখন সবকিছু প্রমোটের অবস্থা, সবকিছুই প্রমোটের অবস্থা। আমার অ্যাকাউন্ট কিন্তু এই যে রিসেন্ট কিছুদিনের মধ্যে কিন্তু একবারে ডাউন হয়ে গেছে, একবারে ডাউন। যেমন দেখেন 7 দিনের একটা যদি ইমপ্রেশন দেখানো হয় যে মাত্র কতটুকু 22, 109, 42, 370, 180 কত ইমপ্রেশন কম, ঠিক আছে না? এই কয়েকদিন বন্ধ থাকার কারণে ক্লিকও নেয় 000, একটাতে 5টা আর একটাতে 9টা 1। এই ক্লিকে কোনো অর্ডার আসবে না, তারপরে কেন অর্ডার আসতেছে আমার? তারপরে কিন্তু কন্টিনিউ অর্ডার আসতেছে কি কারণে? এই ফাইবার থেকেই তারা আমার গিগটাকে, আপনি মনে করেন সার্চ করলেন একটা লোগো ডিজাইন বা জুয়েলারি লোগো লেখে, তখন আমার এই গিগটাকে তারা ফার্স্টে তারা দেখায়, অথবা আরো 2-4 জনের গিগ ফার্স্টে দেখায়, আমারটাও দেখায়। যারটা পছন্দ হয় তারটা তারা অর্ডার করে। তাহলে গিগের ইমপ্রেশন কমুক, ক্লিক কমুক, যা কমুক কমুক, কিন্তু আমার অলরেডি কিন্তু অর্ডার আসতেছে। কারণ আরেকটা অপশন আছে, আমরা প্রমোট গিগ, আমি এখানে কিছু টাকা ইনভেস্ট করতেছি। আমার $4.34 আমি ইনভেস্ট করছি, মাত্র 25টা ক্লিক আসছে, মানে 25 জন বায়ার আমার অ্যাকাউন্টে ক্লিক করছে, তাদের পোস্টে আমার আর্নিং কত আসছে? 100 আসছে। খারাপ কোনো আসে না, ঠিক আছে না? এবং এই বুস্ট থেকে যদি 180 আসে, আমার কিন্তু আনবুস্টিং মানে আমার প্রোফাইল, আমি মনে করেন যে অটোমেটিকলি হয়তো কোথাও শেয়ার করছি, আমি তো শেয়ার করতে পারিনি এর মধ্যে, তারপরও দেখা যাচ্ছে আমার প্রোফাইলে এই যে গতকাল যেটা $45, এর আগে প্রায় $20, মোটামুটি $70 বা তার বেশি, $100 মতন প্লাস হবে এরকম বুস্ট ছাড়া আসছে। তাহলে বুস্ট ছাড়া যেটা আসে, এটা কি করে, যে এই যে আমার গিগে এই টিপস গুলো সবসময় বলা যায় না, এই এই যে আমার গিগে যে বারবার অর্ডার আসতেছে, এই গিগ গুলো অটোমেটিকলি ফাইবার ফার্স্ট পেজে রাখতেছে। কোথায় রাখতেছে? ফার্স্ট পেজে। তো যখন ফার্স্ট পেজে রাখতেছে, তখন কোনো ক্লায়েন্ট যদি সার্চ করে লোগো ডিজাইন, আমার গিগ শো করতেছে অটোমেটিকলি এটা। আর যখন এরা পোস্ট করে, মনে করেন যে আপনি কিছু সার্চ করতেছেন, সার্চ করার পর এটা সাজেস্ট করবে যে আমাদের কাছে এরকম ভালো কিছু ডিজাইনার আছে, আপনি রিকমেন্ড করেন যে আপনি এই ক্লায়েন্ট ওয়ার্কারের কাছে যান, এরা আমাদের ট্রাস্টেড, ঠিক আছে? যদি ফাইবার আপনাকে বলে, তাহলে তো ও নিতে বাধ্য। ফাইবার যেহেতু সাজেস্ট করতেছে, তখন অটোমেটিকলি ওর মার্কেটিং এর কারণে ও যদি নাও না, তাহলে আমরা অ্যাকাউন্টে যদি ক্লিক করে, তাও আমরা অ্যাকাউন্ট থেকে টাকা নেয়। ও নিল না, ও আমার অফার গ্রহণ করলো না, কিন্তু সে ক্লিক করে ঢুকলো কার রেফারেন্সে? ফাইবারের রেফারেন্স। তাহলে ঢুকে যদি বের হয়ে চলে আসে, তাও আমার অ্যাকাউন্ট থেকে ডলার সাজেস্ট করছে ফাইবার, সাজেস্ট করার কারণে আমার অ্যাকাউন্ট থেকে ডলার যাবে। বুঝতে পারছেন? তো এই জন্য প্রথম লেভেল 1 পাওয়া পর্যন্ত, আপনাকে ক্লান্ত পরিশ্রম করতে হবে। যখন একটা লেভেল আপনি পাই যাবেন, তখন দেখা যাচ্ছে যে লেভেল ছাড়া যদি 10,000 গিগ থাকে, যখন লেভেল পাই যাবেন তখন ফিল্টারিং এ চলে আসবে 5,000 গিগ, 5,000 জন্য উপরে চলে গেলে। যখন লেভেল 2 পাবে, তখন এই 5,000 জনের মধ্যে চলে আসবে 2,000 জন, তখন আপনার 2,000 জনের উপরে থাকবেন তখন, মানে আস্তে আস্তে উপরে চলতেবেন। যখন টপ রেটেড হবেন, দেখা যায় 100 জন, গোটা পৃথিবী জুড়ে 7 জন, তখন 100 জন, এবং আপনার র্যাঙ্কটা তাহলে কত বাড়া যাবে? এই জন্য আপনার লেভেল থাকতে হবে, কাজ করার জন্য লেভেল থাকতে হবে, প্রতিনিয়ত আপডেট। আমি একটা গিগ ভাই তৈরি করে দিল, বা ভাই বললো যে লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইন, যে কোনো একটা গিগ করে নিয়ে ওটাই করে থাকলাম, ওটা রাখি। বারবার ডিলিট করেন, ডিলিট করে বারবার আপডেট করে, দরকার হলে ফাইবারের কাছে কথা বলেন যে কেন আমার গিগটা র্যাঙ্ক হচ্ছে না, তারা বলে দিবে যে আপনার গিগটা এখন এই পর্যায়ে মানে ক্লায়েন্টের চাহিদা মতন পূরণ হচ্ছে না, বারবার গিগ করে। বুঝতে পারছেন? এই জন্য যখন কাজ করবেন, মার্কেট প্লেসে আসবেন, তাহলে অন্ধর মতন কাজ করে কোনো লাভ নেই। আপনি আমার মতন হাজারো ডিজাইনার দোকান নিয়ে বসে আছে, আমার থেকে অনেক ভালো। ওই মাদারপুর লিডসে যখন যাই কাজ করতে, ঠিক আছে, তখন মনে করেন যে
ওদের হাতের গতি আর ডিজাইন দেখলে মাথা খারাপ। আমি আমি ওই ভাই বলেছি, ভাই আপনি যে এত কাজ জানেন, আপনি ফাইবার আপওয়ার্কে কেন ঢোকান না? ভাই আমাদের এরকম কাজ ফাইবার আপওয়ার্কে গ্রহণ করবে না। কি কারণে? ওরা যারা কাজ করে আমাদের বাংলাদেশিদের চোখে লাগার মতন কাজ, কিন্তু বিদেশিরা এইরকম কোন কাজ অ্যালাউ করে না। ওরা নিট অ্যান্ড ক্লিন সিম্পল, কোনো হিজি বিজি কোনো কিছু না। এখন যে সিম্পল কাজ ওদেরকে করতে দেওয়া হয় না। জানে আমি কাজ করি, যখন ওই ভাইয়ের কাছে কাজ করতে যাই তখন ভাই বলে যে, ভাই এটা কিভাবে করবো, মানে একটু হেজিটেশন ফিল করে। ঠিক আছে, তারপর ভাই আপনার মতো করে আপনার করে দেয়। কারণ আমি করলে দেখা যাচ্ছে আমার কাজ গ্রামের দিকে পছন্দ হবে না। তো দেশে হচ্ছে সব রং চঙ্গা জিনিস পছন্দ হয়। আর যখন মার্কেট প্লেসে আপনি যাবেন তখন কোনো কন্ডিশন না, প্রফেশনাল, এটা হচ্ছে মেন। এখন আপনারা যেহেতু প্রফেশনাল লেভেলেই আছে, এটা মনে রাখবেন, প্রফেশনাল লেভেলে আপনারা আছেন, খালি টাকা আকাশে উঠতেছে। সত্য কিন্তু, যেমন দেখেন এই যে আপওয়ার্কে, আপওয়ার্কে বলি, আপওয়ার্ক এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে। একটা করে গত এই মাসে, মাস শেষ না তো 1 সপ্তাহ আগে আমি 150টা কানেক্ট কিনছি। 150টা, তার মধ্যে আছে কয়টা? 91টা। 150টা কানেক্টে মনে হয় আমার 3,500 টাকা আমার চলে গেছে অলরেডি। এখনো পর্যন্ত আমি কোনো প্রজেক্ট পাইনি। কতগুলো আমি অ্যাপ্লাই করছি, মোটামুটি 17টা জবে আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই 17টা জবে অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে যে এখানে একটা $500 একটা প্রজেক্ট একটাই যদি হয়ে যায় তাহলে দেয় না। ঠিক আছে না? এই মার্কেট প্লেস গুলো, এই আপার মার্কেট, এগুলো বলি কি কারণে আপনাদেরকে, বাসায় তো অবসর টাইম যখন থাকেন মোবাইলে স্ক্রল করে দেখবেন, স্ক্রল করে ফাইবার আপওয়ার্ক সম্পর্কে আলো মানে একটু ভিডিও দেখবেন বা একটু সাইট গুলো ঘুরবেন। খালি ডিজাইনের মধ্যে পড়ে থাকলে হবে না, আইডিয়া নিতে হবে। বুঝতে পারছেন? এই দুইটা মার্কেট প্লেস তো বৈধ মার্কেট প্লেস একবারে। ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ট্রিপল পার আওয়ার আরো থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে প্রফেশনাল লেভেল। 99 ডিজাইন প্রফেশনাল। বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে যেটার কথা বলছিলাম যে এক একটা জবে ইনভেস্ট করতে $2 $3 পর্যন্ত খরচ হয়ে যায় এখানে, তারপরে কিন্তু কাজ আসে না। এই জন্য নতুনদের জন্য আপওয়ার্ক প্রথমে সম্ভব। তাহলে আপনার মেন প্রসেস কোনটা? যে ফাইবার এবং ফ্রিল্যান্সার, এই দুইটা হচ্ছে মেন। তাহলে খুব বেশি রিসার্চ করবেন ফ্রিল্যান্সার সম্পর্কে, ফাইবার সম্পর্কে। দেখা যাচ্ছে যে ফাইবারে গিগ কিভাবে করতে হয়, বা ফাইবারে নতুন, আমি যে একজন ইউজার, ডিজাইন সম্পর্কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে। তো যেহেতু এখন তো আস্তে আস্তে করতেছেন, লোগোর কোন ক্যাটাগরিটা নিয়ে করলে ভালো হবে, কোথায় থেকে লোগোর আইডিয়া নিলে আমি আমার থাম্বনেইলে এখানে ব্যবহার করতে পারবো, কিভাবে থাম্বনেইল ডিজাইনটা করতে হয়, এগুলো নিজে নিজে একটু সার্চ, আমি যেহেতু শিখাবো, আমি তো একবারে সব বিস্তারিত একবারে বলা তো সম্ভব নয়। আপনি যদি একটু রিসার্চ করেন, আমার কথা এবং গুগল, ইউটিউব থেকে কিছু নেওয়া, এই দুটার সমন্বয়ে বেস্ট কিছু আপনি অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, আমরা ক্লাসের দিকে আসি। অলরেডি আমরা কিন্তু 12 নম্বর ক্লাস করে ফেলছি। আজকে আমরা দেখব টেক্সট ওয়ার্কিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কি? টেক্সট ওয়ার্ক। টেক্সট ওয়ার্কিংটা আমাদের টি শার্ট, লোগো, এই দুটা এবং আদারওয়াইজ ডিজাইনে প্রচুর ব্যবহার করার প্রয়োজন হয়। তাহলে আমরা একটু খেয়াল করি যে এই টেক্সট ওয়ার্কিংটা কি জিনিস। তাহলে টেক্সট ওয়ার্কিং করার জন্য আমরা লিস্ট করে আসলাম। আচ্ছা, তাহলে টেক্সট ওয়ার্কিং, তাই না? তাহলে টেক্সট ওয়ার্কিং এর জন্য আমরা গুগলে একটু সার্চ দেই, দেওয়ার পর এটা সার্চ দিয়ে কিছু ধারণা আমরা নিতে চাচ্ছি। ইমেজ,
একটা প্রসেস দেখাবো, আপনারা কন্টিনিউ সেই অনুযায়ী করবেন। আচ্ছা, এখানে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, জিনিসটাতে ক্লিক করলাম। আচ্ছা, এই টেক্সটটাকে, সিম্পল যে টেক্সটটা লেখা আছে, এটা একটু ব্যতিক্রম ধরবে না? স্বাভাবিক টেক্সটের মতন কি? আচ্ছা, তাহলে একটা টেক্সটকে এরকম একটা স্টাইলে নিতে হলে আমাদের শিখতে হবে এই জিনিসটা, এবং এটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, তারপর আমরা আর একটা খেয়াল করি। দেখেন, লাভ লেখাটা কি এই লাভের মধ্যে যেভাবে ব্যবহার করছে, এটা সিম্পল একটা টেক্সট ছিল, সেই টেক্সটে একটা শেপের মধ্যে কনভার্ট করা আছে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন পুরো জুতোটাই একটা টেক্সট এর সমন্বয়ে করা হয়। সময় লাগে, অনেক সময় লাগে। আর কি হতে পারে দেখি। সার্কেলের মধ্যে দেখলাম একটা, এটি চলে না, করে দেখুন। আচ্ছা, এটা একটা দেখেন, সুন্দর একটা শেপের মধ্যে লেখা করুন প্রেজেন্টেশন করছে একটা, তাই না? এটাই মূলত টেক্সটকে বিভিন্ন ধরনের শেপে কনভার্ট করে তৈরি করাটা হচ্ছে ওয়ার্কিং। তাহলে আমরা কি কি দেখলাম? একটা জুতোতে দেখলাম, একটা লাভের মধ্যে দেখলাম, একটা বৃত্তের মধ্যে দেখলাম। তাহলে এখান থেকে আমরা যে কোনো দুটো বা একটা যদি করে দেখাতে পারি, কন্টিনিউ আপনার গুগল সার্চিং করে যত কোয়ালিটির আপনার যদি মন চায় প্র্যাকটিস করলাম, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এই সিম্পলটাই আগে দেখি। সবসময় কাজ স্টার্ট যখন করব, আমরা সবচেয়ে সিম্পল কাজগুলোকে নিয়ে প্রথমে স্টার্টিং করবো, কারণ ভালো লাগা থেকেই, যখন আপনি সিম্পল জিনিস করবেন যদি ভালো লাগে, তখন কঠিন জিনিস করতে ভালো লাগে। আর যদি একবারে গাছের মাথায় কঠিনটাকে স্টার্ট করে, তাহলে দেখবেন যে কঠিনটা পারবেন না, তাদের মন মানসিকতা নষ্ট হয়। তাহলে আমাদেরকে প্রথমে টেক্সটটাকে লিখে নিব। তাহলে SAMPLE স্যাম্পল, কন্ট্রোল শিফট। তাহলে আমাদেরকে এই এই কোয়ালিটির ফন্টগুলো আমাকে বাছাই করতে হবে। টাইপ কেস, আপার কেস, কন্ট্রোল টি। তাহলে একটা ভালো একটা ফন্ট আমরা নিই, এটাই নিতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে বর্ডার দিয়ে একটা শেপ দিয়ে রাখছে, তাহলে এরকম আগে একটা শেপে আমাকে কনভার্ট, তাহলে একটা শেপ আমরা তৈরি করতে গেলে আমরা কি করবো এখান থেকে? আর একটা শেপ নিলাম। তাহলে এই যে মিডিল পয়েন্ট বরাবর যে চিকন করছে, তাহলে চিকন করার জন্য কি? হ্যাঁ, আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাহলে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে কোথায়? আগে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আচ্ছা, কন্ট্রোল আর দিলে রোলার আসলো, এটাকে আমরা মিডল পয়েন্ট বরাবর আগে বসাই নিলাম নির্ণয়ের জন্য, ঠিক আছে? তাহলে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কোথায় আমাদের? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্ট বরাবর একটা ক্লিক দিলাম, এই পয়েন্ট বরাবর একটা দিলাম, এবং আরেকটা নিলাম, অ্যালাইন করে নিচ্ছি। ওকে, অ্যাকুরেট মাপ নেওয়ার জন্য মূলত, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা কি করতে পারি? সরি, এটা অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে কোথায়? এটাতে অ্যাড হয়েছে, সরি।
রোলারে অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে মিডিল। ওকে, তাহলে দুই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কি করছি, শিফট চেপে ধরে এই দুটাকে আমরা, দুটা তো একসাথে করলে হবে না, একটা একটা করে দুই। আচ্ছা, তাহলে কি করলাম আমরা, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে, সেটা কত বড় দেওয়া আছে, এত বড়টা হালকা। এর উপর অ্যাড হয়নি এখানে, মোটামুটি আমরা এরকম রাখলাম। Okay, ঠিক আছে না? তাহলে এই লেখাটাকে আমরা কি করব, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম। আচ্ছা, আরেকটা বিষয়, যে এই দুটাকেই আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট থেকে নিচের দিকে চলে আসবো, যে কম্পাউন্ড পাথ নামে একটা লেখা আছে, যে কম্পাউন্ড পাথ মেক, তার শর্টকাট হচ্ছে কন্ট্রোল 8। তাহলে কম্পাউন্ড পাথ করলে কি হবে, এটা সম্পূর্ণ পাথটা একটা পাথে কনভার্ট হচ্ছে। তাহলে একটা কালার দিয়ে এখানে, বাস, এটা কিন্তু সম্পূর্ণটা একটা পাথে এখন আছে। তাহলে এটাও আমরা করে নিব, অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। ঠিক আছে, এখন কোন অবজেক্টটা কোথায় রাখবো, তাহলে যেটাকে, এই টেক্সটটাকে কনভার্ট করবো কার সঙ্গে, এই শেপের সঙ্গে, তাহলে ওই শেপটাকে উপরে রাখতে হবে, তাহলে টেক্সটটা নিচে রাখতে হবে। ক্লিয়ার জিনিসটা? এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে শেপটাকে একটা ক্লিক করলাম, করার পর অবজেক্ট ইনভলভ ডিস্ট্রট মেক উইথ ক্রপ অবজেক্ট, আবার বুঝলেন, অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, দেখেন যখন এটা দিচ্ছি তখন একটা কি লেখা আসছে, যেখানে মাল্টিপল অবজেক্ট আছে। ঠিক আছে, মাল্টিপল অবজেক্টের যদি এইরকম কোন একটা এসএমএস আসে, তখন আমরা কি করব, একটা রেক্টেঙ্গুলার বা একটা লাইন নিয়ে এটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে আমরা ডিভাইডেড করার পর ইউনিট করে দেব, তাহলে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরে দেখি একটু, অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, তাহলে দেখেন তো হয়েছে, কমপ্লিট। আচ্ছা, এখন এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে আপনি চাইলে এই অ্যাঙ্কর গুলোকে আর একটু নিচের দিকে নিতে পারেন। ঠিক আছে না? দেখেন একটু পরিবর্তন কিন্তু এখান থেকে করতে পারেন, যদি ভালো লাগে তাহলে করতে পারেন। ঠিক আছে, এটাকে যদি আরেকটু সরাই নিতে পারেন, যে কোনো ভাবে ডিজাইন করতে পারেন। এই একটা শেপ গেল আমাদের। আচ্ছা, তাহলে সেম জিনিস আরেকটা, যে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম। ঠিক আছে না? আচ্ছা, এখন রেক্টেঙ্গুলারটাকে আমরা এই যে, এটা কি টুল আমাদের, কার্ভেচার টুল। তাহলে কার্ভেচার টুলের কাজ কি দেখেছিলাম আমরা, সুন্দরভাবে কাটা। এছাড়াও দেখেন কার্ভেচার টুল আমরা যেখানে ক্লিক দিয়ে যদি একটু উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু শেপটা তৈরি হয়ে গেল, তাই না? আর ওই সেম জিনিস যদি এভাবে নিয়ে আসি, তাহলে সেম জিনিস তৈরি হয়ে গেল না? হুম। আচ্ছা, তাহলে এখন এই শেপটাতে যদি আমরা কনভার্ট করতে চাই এই লেখাটাকে, তাহলে কি করব, দুটাকে সিলেক্ট করলাম, তাহলে অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, কি হচ্ছে না, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, সিলেক্ট করে ইউনিট করে দিলাম, বাস, ডিভাইডেড করে ইউনিট। এখন এই দুটাকে সিলেক্ট করছি, অবজেক্ট ইনভলভ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, এটার শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল সি, তারপরে কি হচ্ছে না। ঠিক আছে, তার মানে কি এই লেখাটাকে আমাদেরকে কি করতে হবে না, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও দেন তারপর কি করতে হবে, অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। ঠিক আছে, দেখছেন করতে করতে ভুলে গেছে, তাহলে অল্টার কন্ট্রোল সি। আচ্ছা, তারপরে কি হচ্ছে না, কেন?
এটা তো আমরা কম্পাউন্ড পাত কি করছি, করি নাই। তাহলে অবজেক্ট, আমি যখন করতেছি তখন ভুল করতেছি, তারপর আপনারা বলতেছেন না কেন বলেন? আচ্ছা, তাহলে দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট ইনভলভ ডিস্ট্রাক্ট মেক উইথ টপ অবজেক্ট। আচ্ছা, তারপরে একই সমস্যা দেখাচ্ছে। এতক্ষণ কিন্তু একটা এসএমএস দিল, এবার একটা এসএমএস দিল, তাই না? আচ্ছা, তারপরে এটাতে কি সমস্যা আরেকবার চেষ্টা করি। এটা অনেক কয়েকবার প্রবলেম হয়, ঠিক আছে? যে একবার হচ্ছে না বলে বারবার করব না এমনটা নয়। আচ্ছা, দেখি, কন্ট্রোল অল্টার সি। আচ্ছা, সিঙ্গেল অবজেক্ট দিতে হবে, তাহলে এটাকে আবার একটু আমরা কম্পাউন্ড পাথ করার পর আমরা ডিভাইডেড করব, ঠিক আছে? ইউনিট অল্টার কন্ট্রোল সি, এবার হয়েছে? তার মানে আমরা যদি ডিরেক্ট যদি করি তাহলে আমাদের এরকম সমস্যাগুলো হতে পারে। তার মানে আমি কিন্তু ভুল সঠিক দুটাই দেখালাম। আপনার যদি প্রথমেই যদি এটাকে ডিভাইডেড করে ইউনিট করে দেন তাহলে কিন্তু হবে না। আগে কম্পাউন্ড পাথ করে যদি না হয় তখন ডিভাইডেড করে ইউনিট করে দেন, তাহলে অটোমেটিকলি কি হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই একটা অপশন আমরা রাখলাম। তাহলে ফন্টটাকে আমরা রেখে নিই, কপি, পেস্ট। আচ্ছা, এখন দেখেন এই সেম লেখাটা, সেম এই লেখাটাকে আমরা আরো কতভাবে প্রেজেন্টেশন করতে পারি। লাভের মধ্যে একটা দেখবো আর একটা হচ্ছে শেপের মধ্যে একটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা কি নিচ্ছি, বৃত্ত। শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম। আচ্ছা, এখন এই বৃত্তটাকে আমরা কি করব, এরকম শেপে একটা কনভার্ট করতে হবে। জাস্ট সিম্পলি খুব দ্রুত আমি দেখাচ্ছি। ইরেজার টুল থেকে, আচ্ছা, জাস্ট দুটা অংশ পার্ট করে নিলাম। তাহলে এই একটা অংশ, এই একটা অংশ, তাই না? তাহলে এই অংশটাকে আমরা কি করব, অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক, কন্ট্রোল 8, দেন আমরা এই লেখাটাকে এটার সাথে কনভার্ট করব। তাহলে এটাকে কন্ট্রোল শিফট টু ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট কম্পাউন্ড পাথ মেক। তাহলে এটার একটা কালার দিলাম, রেড কালার বা যে কালারই দেন। তাহলে এটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল সি, কি প্রবলেমটা দেখাচ্ছে। তাহলে এখন যদি এই প্রবলেমটা দেখায় আমাকে কি করতে হবে, এই শেপটাকে সিলেক্ট করতে হবে, ডিভাইডেড করতে হবে। তাহলে এই শেপটাকে সিলেক্ট করলাম, ডিভাইডেড ইউনিট। এখন আপনি দেখেন কন্ট্রোল অল্টার সি, তাহলে কি সিম্পল লেখাটা চলে আসছে বৃত্তের শেপের সঙ্গে। জিনিসটা কিন্তু অনেক মজার, ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল। তার মানে এখন কিন্তু চাইলে আপনি কিন্তু এটা, এই শেপটাকে এভাবে কেটে সম্পূর্ণটাই করতে পারবেন। আচ্ছা, তারপর আরো কি দেখলাম, যে জুতার মধ্যে যেটা, এই যে মানুষের যে শেপ, প্রত্যেকটা অংশ কিন্তু কাটছে, কেটে কেটে কিন্তু লেখাগুলো এখানে বসানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা সার্চ করে করে দেখবেন, এই যে দেখেন বোতলের মধ্যে দেখেন পুরো বোতলটাকে কত সুন্দরভাবে করছে। এটা সময় নিয়ে যত সময় ধরে করবেন ততই আপনার জন্য লাভ। ওয়ার্কিং এর বিষয় বোঝা গেছে? আচ্ছা, আরেকটা, তাহলে লাভটাকে, লাভ লেখাটাকে সেম ভাবে আমরা করতে পারি। হ্যাঁ, লাভ আপনারা করবেন, হ্যাঁ লাভটা আপনারা করবেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন, এখন এই লেখাটাকে ওয়ার্পিং এর কিছু অপশন আছে এখান থেকে। তাহলে ইফেক্টে যাব, কোথায়, ইফেক্টের সরাসরি ওয়ার্পের অপশন আছে। হ্যাঁ, এই ওয়ার্পে আসার পর দেখেন আর্কে আর্কে আসার পর আপনি দেখেন টেক্সটটাকে কিন্তু যে কোনো ভাবে কি ঘোরাতে পারছেন, তাই না? তারপরে দেখেন এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল একটা অপশন আছে। হরিজন্টালটাকে যদি দেন তাহলে দেখেন এক পাশ চিকন থেকে মোটা হয়ে যাচ্ছে। যদি এ পাশটাকে যদি করেন তাহলে দেখেন, এটাকে জিরো করেন, তাহলে দেখেন লেখাটাকে কি শোয়া আছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর আর্কের পরে দেখেন আর্ক লোয়ার। এখন লোয়ারে আসার পর এটাকে আমরা একটু জিরো জিরো করে দিই, এগুলোকে জিরো জিরো। আচ্ছা, আর্ক লোয়ারের কাজ কি, দেখেন যে কাজটা কিন্তু আমরা শেপ তৈরি করলাম সেরকম অটোমেটিকলি এখানে আছে, ঠিক আছে না? যদি এখান থেকে আমরা আর্ক
আপার করি তাহলে উপরের দিকে চিকন হয়ে যাচ্ছে। তারপরে দেখেন এখান থেকে আরো সব ফ্লাগ মানে কি, এটা কি যে পতাকার যে ঢেউটা থাকে সেটা কিন্তু এখানে করা আছে। এখানে মোটামুটি অনেকগুলো শেপ আছে এবং আপনার প্র্যাকটিস করা যাবে না। তাহলে আমরা দুটো অপশনে দেখালাম। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আহ, এই রিলেটেড যতগুলো আপনারা গুগল সার্চিং করে পান, যেগুলো আপনার মনে হচ্ছে করা সম্ভব, সেগুলো আপনারা সবই পারবেন, আপনারা সবই পারবেন এটা। ঠিক আছে, যে যতক্ষণ প্র্যাকটিস করতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি? আজকে অনেক কথা বলা হলো। ঠিক আছে, আর এখন একটু ভালোভাবে প্র্যাকটিস করেন সবাই।